আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাসে মূলত আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাড ডেপ্ট এক্সপেন্স অ্যান্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট। এই ব্যাড ডেপ্ট মানে কুঋণ এবং কুঋণ সঞ্চিতি নিয়ে সমস্যায় পড়েনি এমন স্টুডেন্ট খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এজন্য আমি চিন্তা করেছি এই চ্যাপ্টারের উপর ধারাবাহিকভাবে আমি বেশ কিছু ক্লাস নিয়ে আসব, যদি তোমাদের রেসপন্স পাই আর কি। তার মানে তোমাদের কমেন্ট করে জানাতে হবে আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে ব্যাড ডেপ্ট এক্সপেন্স অ্যান্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট, এটা কোথায় কাজে লাগবে? এটা তোমাদের অ্যাডজাস্টিং এ কাজে লাগবে, ওয়ার্কশিটে কাজে লাগবে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কাজে লাগবে। সাথে এইটার জন্য আমাদের স্পেশাল একটা চ্যাপ্টার দেওয়া আছে, অ্যাকাউন্টিং ফর অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস। এই চ্যাপ্টার থেকেও কিন্তু আমাদের হুবহু ম্যাথ আসতে পারে। তো আমাদের যে ধারাবাহিক ক্লাস সিরিজ আমরা নিয়ে আসবো, এর মধ্যে আমরা আজকে বেসিক কনসেপ্ট আলোচনা করব এবং একটা কেস স্টাডি তোমাদেরকে দেখাবো। তারপর আমরা এনইউতে প্রিভিয়াস ইয়ারে আসা ম্যাথগুলো ধারাবাহিকভাবে তোমাদের পরীক্ষার আগে আমরা ক্লাস নিয়ে শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমাদের ধারাবাহিক ক্লাসগুলো যদি তোমরা সবার আগে দেখতে চাও, তাহলে আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিং এবং আমাদের ইউটিউব চ্যানেল ইজি অ্যাকাউন্টিংয়ে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা, তাহলে আমাদের ক্লাসগুলোর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবা। তো আজকে আমাদের আলোচ্য বিষয় নিয়ে আমরা কথা বলি। প্রথম আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাড ডেপ্ট এক্সপেন্স বা কুঋণ খরচ। এই কুঋণ বা অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা, যে নামেই ডাকো না কেন, এটাই হচ্ছে মূলত ব্যাড ডেপ্ট এক্সপেন্স। তো এখন আমরা জানবো মূলত ব্যাড ডেপ্ট এক্সপেন্স বলতে আমরা কি বুঝি। ব্যাড ডেপ্ট এক্সপেন্স হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদারের কাছে যে পাওনা টাকা চূড়ান্ত চেষ্টার পরেও আদায় করা যায় না বা সম্ভব হয় না। ধরে নেওয়া হয় যে আর আদায় করা সম্ভব নয়, তাই হলো কুঋণ বা অনাদায়ী দেনা। এটি ব্যবসায়ের একটি নিশ্চিত ক্ষতি হিসাবে বিবেচনা করে দেনাদার হতে বাদ দিতে হয়। অর্থাৎ আমরা যদি কোনো একজন মানুষের কাছে টাকা পাবো, তাকে অনেক রিকোয়েস্ট করলাম, দিল না, ভয় দেখালাম, দিল না, ধমকি দিল না, কিন্তু এখন দেখলাম যে তার সাথে মারামারি করে ওই টাকা আর আমি আদায় করতে পারবো না। তখন আমি চিন্তা করলাম যে এই টাকাটা আর পাওয়া যাবে না, এটার হিসাবে রাখা লাভ নাই, কারণ খাতা উল্টাইলে ওর নামটা দেখলে মেজাজ গরম হয়ে যায়। তো দরকার নাই, বাদ দাও, এক কাজ করো, ওর নামটা মুছে ফেলো। তো ওর নামটা যদি আমাদের মুছে ফেলতে হয়, তাহলে আমাদের একটা এন্ট্রি দেওয়ার প্রয়োজন হয়। সেটাই হচ্ছে মূলত ব্যাড ডেপ্ট এক্সপেন্সের জাবেদা। তো এই হচ্ছে আমাদের ব্যাড ডেপ্ট এক্সপেন্স। তার মানে ব্যাড ডেপ্ট এক্সপেন্স বলতে আমরা কি বুঝলাম? দেনাদারের কাছ থেকে যেটুক টাকা আমরা আদায় করতে পারিনি চূড়ান্ত চেষ্টার পরেও, সেটাই হচ্ছে ব্যাড ডেপ্ট। এবার তাহলে অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট কি? অনাদায়ী দেনা সঞ্চিতি কি? অনাদায়ী দেনা সঞ্চিতি হচ্ছে কোনো হিসাবকাল ধারে বিক্রয়ের ফলে সৃষ্ট দেনাদারের নিকট হতে অনাদায়ী দেনা বাদ দেওয়ার পরও বিবিধ দেনাদারের নিকট হতে সম্পূর্ণ টাকা পাওয়া যাবে কিনা এই ব্যাপারে সন্দেহ থাকে যায়। অতীত অভিজ্ঞতার আলোকে এবং নির্দিষ্ট হিসাবকালের নিট মুনাফা সঠিকভাবে নির্ণয়ের লক্ষ্যে বিবিধ দেনাদার বা বিক্রয়ের উপর নির্ধারিত পরিমাণ শতকরা হারে ভবিষ্যৎ সম্ভাব্য অনাদায়ী দেনার যে আগাম ব্যবস্থা করা হয়, সেটাই মূলত অনাদায়ী দেনা সঞ্চিতি। এরূপ আগাম ব্যবস্থার জন্য প্রতিষ্ঠানের চলতি হিসাবকালের আয় থেকে সঞ্চিতি রাখা হয়, তাকে অনাদায়ী দেনা সঞ্চিতি বলে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি, এই বছর আমরা যে বিক্রয় করেছি, সেই বিক্রয়ের টাকাটা তো আমরা সামনের বছর পাবো বা তার পরের বছর পাবো। তখন এই বিক্রয়ের টাকাটা থেকে যখন আমরা দেনাদার কালেক্ট করতে যাবো আগামী বছর, তখন তুই সবাই টাকা দিবে এটা কিন্তু আমরা নিশ্চিত না। আমরা জানি যে এখানে কিছু টাকা আমাদের কি কম আসতে পারে বা কিছু টাকা মানুষ দেনাদার আমাদের টাকা নাও দিতে পারে। তো যেহেতু ধরো সামনের বছর যে টাকাটা আমরা আদায় করব, সেখান থেকে যদি আমরা কম পাই, তাহলে যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা তো সামনের বছরের হিসাবে দেখানো যাবে না, কারণ তাহলে আমাদের মিলকরণ নীতির কি হবে, ব্যাঘাত করবে। তখন এটা কি করতে হবে, চলতি বছরের হিসাবে দেখাতে হবে। আর চলতি বছরের হিসাবে দেখাতে গেলে এই বছর থেকে লাভের কিছু অংশ আমরা সঞ্চিতি আকারে সৃষ্টি করতে হয়। এটাই মূলত অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট। তার মানে ব্যাড ডেপ্ট এক্সপেন্স এবং অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্টের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যেটা আমরা নিশ্চিত হয়ে গেছি, যেটা ক্ষতি হয়ে গেছে, সেটা হচ্ছে ব্যাড ডেপ্ট এক্সপেন্স। আর যেটা আমরা এখনো সন্দিহান যে আসলে এই টাকার আদায় হতে পারে নাও হতে পারে, এই সন্দেহ জিনিসটা যদি না হয়, যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা পূরণ করার জন্য যে ব্যবস্থাটা রাখবো আমরা, যে টাকাটা আমরা হাতে রেখে দিব চলতি বছরের লাভ থেকে, সেটাই মূলত অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট এক্সপেন্স। আশা করি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা চলে যাব আমাদের কেস স্টাডিতে। তো কেস স্টাডিতে যাওয়ার আগে আমি তোমাদেরকে জাবেদাটা শিখাই নিই, অর্থাৎ এই ব্যাড ডেপ্ট এবং অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টের জন্য কি জাবেদা দিতে হবে সেটা আমরা এখন দেখে নিব। তো এখন যদি আমরা জার্নালটা দিতে যাই, ব্যাড ডেপ্টের জন্য দিব, অর্থাৎ ব্যাড ডেপ্ট কোনটা, যেটা নিশ্চিত ক্ষতি, সেটাই হচ্ছে ব্যাড ডেপ্ট। এই ব্যাড ডেপ্টের জন্য দুই মেথডে জাবেদা দেওয়া হয়, একটা হচ্ছে রিটার্ন অফ মেথড আর একটা হচ্ছে অ্যালাউন্স মেথড। এখন রিটার্ন অফ মেথডে কি জাবেদা হয়? রিটার্ন অফ মেথডে জাবেদা হয় ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর অ্যালাউন্স মেথডে জাবেদা দিতে হয় অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এখন কথা হচ্ছে স্যার, এই যে ব্যাড ডেপ্ট যদি হয়, তাহলে আমরা কিভাবে কোন মেথডে জাবেদা দিব?
এক্ষেত্রে তোমার দেখতে হবে তোমার কাছে জাবেদায় বা যে অঙ্কে রেওয়ামিল বা প্রিভিয়াস ইয়ারের কোনো অ্যালাউন্সের ব্যালেন্স দেওয়া আছে কিনা, অর্থাৎ কোনো অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট বা অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট নামের কোনো হিসাব তুমি রাখছো কিনা, অর্থাৎ আগের বছরের লাভ থেকে কোনো সঞ্চিতি তুমি সৃষ্টি করছো কিনা। যদি আগের বছরের লাভ থেকে সঞ্চিতি সৃষ্টি করা হয় তাহলে সেটার ব্যালেন্স অবশ্যই তোমার অঙ্কে দেওয়া থাকবে বা তোমার রেওয়ামিলে দেওয়া থাকবে। যদি সৃষ্টি করা না হয়ে থাকে তাহলে ওটার ব্যালেন্স তো থাকবে না। তাহলে আমরা অঙ্কটা করার সময় শুরুতেই দেখব যে প্রিভিয়াস ইয়ারের অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট বা অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টের কোনো ব্যালেন্স দেওয়া আছে কিনা। যদি অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টের ব্যালেন্স দেওয়া থাকে তাহলে আমরা অ্যালাউন্স মেথডে করব, আর যদি না থাকে তাহলে আমরা রিটার্ন অফ মেথডে করব। তো এখন তাহলে তোমরা বুঝে গেলা কখন রিটার্ন অফ কখন অ্যালাউন্স মেথড। যদি আমাদের প্রিভিয়াস ইয়ারের অ্যালাউন্সের ব্যালেন্স দেওয়া থাকে তাহলে অ্যালাউন্স মেথড, আর যদি ব্যালেন্স দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে এটা রিটার্ন অফ মেথডে করতে হবে। এবার আমরা দেখব অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট, অর্থাৎ অনাদিদানা সঞ্চিতি যদি রাখতে হবে সেই রাখার জাবেদাটা কি হবে। অনাদিদানা সঞ্চিতি রাখার জাবেদা একটাই হয়, ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ক্রেডিট, ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ক্রেডিট। এটার জন্য আমাদের জাবেদায় যে টাকাটা বসাবো, মনে রাখবা অ্যালাউন্সের টাকাটা আমাদের প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট করে বসাতে হয়। এই টাকাটা সরাসরি বসানো যায় না। এটা অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করবা, চলতি বছরের যে ব্যাড ডেপ্ট এক্সপেন্স অর্থাৎ যে টাকাটা আদায় হয়নি সেটার সাথে নতুন যে সঞ্চিতি আমরা রাখতেছি সেই সঞ্চিতিটা যোগ করে পুরাতন সঞ্চিতিটা আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব কি আমাদের অ্যাডজাস্টেড ব্যালেন্স। সেই অ্যাডজাস্টেড ব্যালেন্সটাই আমরা এখানে বসাই দিব। তার মানে যদি ব্যাড ডেপ্ট অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টের জাবেদা আমাদের দিতে হয় তাহলে আমাদের জাবেদাটা হবে ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ক্রেডিট। এই ক্ষেত্রে অ্যামাউন্টটা আমরা বসাবো ব্যাড ডেপ্ট এক্সপেন্স অ্যাড নিউ অ্যালাউন্স লেস ওল্ড অ্যালাউন্স। এইভাবে আমরা ক্যালকুলেট করে অ্যাডজাস্টেড অ্যামাউন্টটাই এই অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টের জন্য বসাতে হবে। তার মানে ব্যাড ডেপ্টের জাবেদা দেওয়ার সময় টাকা যা থাকবে আমরা তাই জাবেদা দিব, শুধু দেখতে হবে রিটার্ন অফ মেথড না অ্যালাউন্স মেথড। আর অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টের জাবেদা দেওয়ার সময় জাবেদা একটাই, জাবেদা নিয়ে কনফিউশন নাই, শুধু অ্যামাউন্টটা বসাতে হবে নিচের যে ফরম্যাটটা দিয়েছি সেই ফরম্যাটে। আশা করি তোমরা জার্নালটা ক্লিয়ার হয়ে গেছো। এবার আমরা দেখবো আমাদের কেস স্টাডি। আমরা একটা কেস স্টাডি করে দেখবো। এখানে 5টা জার্নাল দেওয়া আছে, একটা কোয়েশ্চেন দেওয়া আছে, 5টা জার্নাল আমরা এখন সলভ করে দেখবো। তো এখানে যেহেতু 5টা জার্নাল দেওয়া আছে আমরা জার্নালগুলো পরে পরে সলভ করি নাকি। তোমরা স্ক্রিনে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, এখানে সেলস আছে, সেলস রিটার্ন আছে, তারপর অ্যাকাউন্ট রিসিভেবল আছে 1.5 লক্ষ টাকা, অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট দেওয়া আছে, নিচে কিছু আমাদের কেস স্টাডি দিছে 1 2 3 4 5। আমরা 5টা এই কেসই এখন সমাধান করব। তো চলো প্রথম কেসে আমরা সমাধানে চলে যাই। প্রথম কেসে বলছে মেনটেন অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট 5% অন অ্যাকাউন্ট রিসিভেবল। ভালো করে মনোযোগ দিবা এই কেস স্টাডিগুলো। মেনটেন অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট 5% অন অ্যাকাউন্ট রিসিভেবল। আমাদের এখানে কিসের কথা বলছে, ব্যাড ডেপ্টের কথা না অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টের কথা? এখানে বলছে আমাদের অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট। মনে রাখবা পার্সেন্টেজ থাকলে এটা অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট, কারণ পার্সেন্ট দিয়ে কোনোদিন ব্যাড ডেপ্ট হয় না, কারণ ব্যাড ডেপ্ট একটা নিশ্চিত ক্ষতি, তো নিশ্চিত তো আর পার্সেন্টেজ করে হবে না। তো এটা হচ্ছে কি আমাদের অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টের জাবেদা। তো অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টের জাবেদা আমরা একটু আগে দেখছিলাম ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ক্রেডিট। এখন এখানে টাকাটা বসাতে গেলে আমাদের জানি কি অ্যাডজাস্টমেন্ট করে আসতে হবে, ক্যালকুলেশন করে নিতে হবে, ডাইরেক্ট টাকা বসানো যাবে না অ্যালাউন্সে। তাহলে এবার আমরা এখানে কি করবো 5% অন অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে 1.5 লক্ষ টাকা, এই 1.5 লক্ষ টাকার আমরা 5% করবো। তাহলে নিউ অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট হবে 7,500 টাকা। এখান থেকে আমাদের ওল্ড অ্যালাউন্স যেটা আছে অলরেডি আমরা রেখে দিয়েছি কত 5,000 টাকা, এই 5,000 টাকা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পর কত আসলো 2,500 টাকা। এই 2,500 টাকায় কিন্তু আমাদের জাবেদায় বসাতে হবে। তাহলে 2,500 টাকা আমরা এখানে জাবেদায় লিখে দিলাম। ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ডাউটফুল ডেপ্ট ক্রেডিট 2,500 টাকা। এখন কথা হচ্ছে স্যার ওখানে তো ছিল একটা ব্যাড ডেপ্ট ছিল, ব্যাড ডেপ্ট অ্যাড নিউ অ্যালাউন্স লেস ওল্ড অ্যালাউন্স। এখানে ব্যাড ডেপ্ট নাই, এই জন্য ব্যাড ডেপ্ট আমরা যোগ করার সুযোগ পাইনি, কিন্তু ফরম্যাটটা ঠিক থাকবে। তো আশা করি তোমরা এই ব্যাপারটা কেসটা বুঝতে পারছো। এবার চলে যাবো আমরা কেস নাম্বার 2। কেস নাম্বার 2তে কি বলছে, 2তে বলছে দেখো মেনটেন অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট 2% অন গ্রস সেলস। গ্রস সেলসের উপর 2% ব্যাড ডেপ্ট রাখতে বলছে অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট। কিসের উপর? সেলসের উপর। একটু আগে কিসের উপর বলছিল? অ্যাকাউন্টস রিসিভেবলের উপর। এখন বলছে কিসের উপর? গ্রস সেলসের উপর। একটু মনোযোগ দিতে হবে এখানে আমাদের। তাহলে এখন আমরা দেখবো যে গ্রস সেলসের উপর বললে এবং অ্যাকাউন্ট রিসিভেবলের উপর বললে কি পার্থক্যটা হয়। তো চলো আমরা পরে চলে যাই গ্রস সেলসের উপর বললে। এখানে আমরা জাবেদা দিব ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ডাউটফুল ডেপ্ট ক্রেডিট। এখন এটা ব্যাড ডেপ্ট এক্সপেন্সটা আমরা কিসের উপর ধরবো? 2% গ্রস সেলসের উপর। গ্রস সেলস মানে এই যে রিটার্ন বাদ দেওয়ার আগের যে সেলস সেটাকে বলা হয় গ্রস সেলস। তো গ্রস সেলস কত? 2 লাখ টাকা। 2 লাখ টাকার উপর 2% করবো। আমরা কি করবো? 2 লাখ টাকার উপর 2% করলে 4,000 টাকা আসে। এখন আমাদের করণীয় কি? এই 4,000 টাকা থেকে ওল্ড অ্যালাউন্স বাদ দেওয়া না,
একটা জিনিস মনে রাখবা, যদি দেনাদারের উপর অনাদি দেনা সঞ্চিতি রাখতে বলে তাহলে কিন্তু এই পুরান যে ব্যালেন্স আছে অ্যালাউন্সের সেটা অ্যাডজাস্ট করতে হয়, বাট সেলসের উপর রাখতে বললে সেটা অ্যাডজাস্ট করা যাবে না। তার মানে এখানে আমাদের পুরাতন সঞ্চিতি রেখে আমরা কোনো অ্যাডজাস্টমেন্টে নিব না, সরাসরি যে টাকাটা আসছে 4,000 টাকা, এই 4,000 টাকা আমরা এখানে বসাই দিব, ডিরেক্টলি আমরা 4,000 বসাই দিব। এখানে পুরাতন সঞ্চিতি বাদ দেওয়া যাবে না, কেন? সেলসের উপর বলছে। যদি অ্যাকাউন্ট রিসিভেবলের উপর বলতো তাহলে আমরা বাদ দিতাম। আশা করি ক্লিয়ার। এবার আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্ট দেখি, মেনটেন অ্যালাউন্স ফর ব্যাড ডেট 2% অন নিড সেলস। এবার বলছে কিসের উপর? নিড সেলসের উপর। এটাও কিসের কথা? অ্যালাউন্সের কথা বলছে। তো অ্যালাউন্সের কথা বললে তো আমরা খুব সহজে জাবেদা দিতে পারি, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট। এখন আমাদের বলছে নিড সেলসের উপর 2%, তাহলে সেলস কত? 2 লাখ। আমার সেলস রিটার্ন আছে কত? 10,000। তাহলে সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিয়ে আমাদের 2% করতে হবে। তো এবার আমরা দেখি এখানে 2 লাখ থেকে আমরা 10,000 টাকা বাদ দিয়ে 2% করেছি 3,800 টাকা। এখন বলতো এই ওল্ড অ্যালাউন্স যে 5,000 সেটাকে আমরা অ্যাডজাস্ট করব না, এটাও আমরা অ্যাডজাস্ট করবো না, কারণ সেলসের উপর বলছে। যদি দানাদারের উপর বলতো তাহলে আমরা অ্যাডজাস্ট করতাম, যেহেতু এখানে সেলসের উপর বলছে তাহলে আমরা এটা অ্যাডজাস্ট করবো না। যা আছে 3,800 টাকা সরাসরি আমরা এখানে বসাই দিব, ব্যাড ডেট এক্সচেঞ্জ ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট। তো আশা করি কেস স্টাডি 3টাও তোমরা কমপ্লিট বুঝতে পারছো। এবার চলে যাবো আমরা 4 নাম্বার কেসে। 4 নাম্বার কেসে কি বলা আছে? অ্যাকাউন্ট রিসিভেবল 3,000 বিকেম ব্যাড ডিউরিং দ্য ইয়ার। এই বছর দেনাদারের 3,000 টাকা আদায় হবে না, আদায় হয়নি এই বছর। তার মানে এটা অনাদায়ী দেনা। এটা কি? অনাদায়ী দেনা। 3,000 টাকা আদায় হয়নি, এটা অনাদায়ী দেনা। অ্যান্ড মেনটেন অ্যালাউন্স ফর ব্যাড ডেট 5% অন অ্যাকাউন্ট রিসিভেবল, এবং 5% অ্যাকাউন্ট রিসিভেবলের উপর সঞ্চিতি রাখতে হবে। তার মানে এখানে জাবেদা হবে কয়টা? 2টা, একটা হচ্ছে অনাদায়ী দেনার আর একটা হচ্ছে অনাদায়ী দেনা সঞ্চিতির। তো অনাদায়ী দেনা এবং অনাদায়ী দেনা সঞ্চিতি জাবেদা কি? এখন আমরা তো অনাদায়ী দেনার জাবেদা দিব। অনাদায়ী দেনা দেওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট নামের একটা অ্যাকাউন্ট আমাদের দেওয়া মিলে দেওয়া আছে, বা প্রিভিয়াসের একটা ব্যালেন্স দেওয়া আছে। তার মানে এটা কোন মেথডে করব? এটা অ্যালাউন্স মেথডে করব। তাহলে অ্যালাউন্স মেথডে জাবেদাটা কি হবে? অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ওই যে আমাদের অ্যালাউন্স মেথডের ব্যাড ডেটের জাবেদাটা একটু আগে তোমাদের দেখাইছি। 3,000 টাকা যা লেখা আছে তাই 3,000 টাকা দিয়ে আমরা এখানে ব্যাড ডেটের জাবেদা দিয়ে দিয়েছি। এবার বাকি কার? সঞ্চিতি জাবেদা। সঞ্চিতি জাবেদা মুখস্থ, ব্যাড ডেট এক্সচেঞ্জ ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট। এখন সঞ্চিতির কি করতে হবে? টাকাটা বের করতে হবে এখানে আমাদের। এখন টাকাটা কিভাবে বের করব চলো দেখে আসি। প্রথমে আমরা লিখবো ব্যাড ডেট। ব্যাড ডেট কত? 3,000 টাকা, যেহেতু এখানে ব্যাড ডেট আছে। এটার সাথে আমরা নিউ অ্যালাউন্সটা যোগ করবো। নিউ অ্যালাউন্স কিভাবে যোগ করবো? এই যে 1.5 লাখ টাকা থেকে যেটা আমাদের ব্যাড ডেট হচ্ছে 3,000 টাকা, সেটা বাদ দিব। এই যে বাদ দিয়ে আমরা 5% করেছি। 5% করলে 7,350, টোটাল হয় কত? 10,350। এখান থেকে আমাদের ওল্ড অ্যালাউন্স 5,000 টাকা বাদ দিতে হবে। ওল্ড অ্যালাউন্স 5,000 বাদ দিলে কত থাকে? 5,350 টাকা। এই 5,350 টাকা দিয়ে আমাদের জাবেদা দিতে হবে। তো আশা করি ক্লিয়ার। এটা দেনাদারের উপর বলাতে ওল্ড অ্যালাউন্সটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, দেনাদারের উপর না বললে আমাদের ওল্ড অ্যালাউন্সটা অ্যাডজাস্টমেন্ট হতো না। আশা করি বুঝতে পারছো। এবার আমাদের 5 নম্বরে বলছে কি? অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে কত? 3,000 টাকা। আর মেনটেন এডিশনাল অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট 2% অন নিড সেলস। এবার আবার বলছে নিড সেলসের উপর ধরো আবার 3,000 টাকা ব্যাড ডেট। তো ব্যাড ডেট যেহেতু আমাদের এখানে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট আছে, তাহলে ব্যাড ডেটটা যাবে দেখি অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 3,000 টাকা। এখন আমাদের অনাদায়ী দেনা সঞ্চিতি যাবে দেখি ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট যাবে। তা তো ঠিক আছে। এখন টাকা কেমনে বসাবো? যেহেতু এখানে সেলসের উপর বলছে, এখন আমরা কি করবো? এখানে সরাসরি সেলস থেকে, যেহেতু নিড সেলস বলছে, সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিয়ে 2% করব। করার পর যে 3,800 টাকা আসছে এটাই আমরা এখানে বসাই দিব সরাসরি। এখানে আমাদের আর কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে না, যেহেতু সেলসের উপর বসছে। আশা করি এই ম্যাথটা তোমরা, এই এক্সারসাইজগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, এবং অনাদায়ী দেনা এবং অনাদায়ী দেনা সঞ্চিতির কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমাদের পরের ক্লাসগুলো দেখলে তোমরা আরো অনেক কিছু শিখতে পারবা। এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে তোমরা আমাদের সাথেই থাকবা। আশা করি। ধন্যবাদ সবাইকে।